সুপ্রভাত বন্ধুরা, জীবন মানেই ব্যস্ততার গল্প। অফিসের ওয়ার্ক প্রেশার, প্রজেক্ট ডেডলাইন, শহুরে রাস্তার ট্রাফিকের শোরগোল, এইসবের মাঝেই আমি জীবনকে খুবই উপভোগ করি। কর্মস্থলের ব্যস্ততার মধ্যে ছন্দ খুঁজে নেওয়ার নামই তো প্রকৃত গল্প, না হলে তো কবেই কিবোর্ডে ছবি হয়ে যেতাম। এর মধ্যে উইকেন্ডের ছুটির ট্রিপ যেন এক আনন্দের পরশ। আজ আমি আপনাদের শোনাবো আমার কর্মজীবনের ফাঁকে পরিবারকে নিয়ে সমুদ্র সৈকতে কিছু সময় কাটানোর গল্প, যেখানে বিশেষ কোলাহল নেই, একটু নিজেদের সাথে সময় কাটানো প্রকৃতির কোলে। বিশেষ কোনো বড় ট্রিপ নয়, দুদিনের সমুদ্র সৈকত। প্রথম দিন নিউ দীঘা, দ্বিতীয় দিন তাজপুর। আচ্ছা, প্রথমে এই গল্পের চরিত্রগুলোর সাথে আপনাদের আলাপ করাই। সাথে আমার অর্ধাঙ্গিনী অধ্যাপিকা তনিমা, আমার বড় ছেলে ঋষভ, আর ছোট ছেলে আমাদের প্রিয় কিউট ককা স্প্যানিয়েল কুট্টুস। ভোর 5টায় উঠে আমাদের রেডি হতে বেরোতে বেরোতে প্রায় 6টা বাজলো। শুরু করলাম বেহালা চৌরাস্তা থেকে, যাবো সেকেন্ড হুগলি ব্রিজ, কোনা এক্সপ্রেসওয়ে কোলাঘাট, নন্দকুমার থেকে ডান দিকে 70 কিলোমিটার পরে সমুদ্র। এটা আমাদের প্রায় সকলেরই চেনা রাস্তা, তাই অনায়াসেই জিপিএস না চালিয়েই গাড়ি গড়িয়ে দিলাম। 4 ঘন্টা কিন্তু বেশ ছোট মনে হলো যখন শহরের কোলাহল ছেড়ে বাংলার সবুজের কোলে গিয়ে পড়লাম। নিউ দীঘায় পৌঁছেই আমাদের প্রথম কাজ ছিল হোটেলে চেক ইন করা। হোটেল ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া আছে। হোটেলে ঢুকতেই সাঁতারুরা ক্লান্তি দূর করতে সুইমিং পুলের দিকে দৌড়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন 2 আন্তর্জাতিক সুইমার ইংলিশ চ্যানেল পার করছেন এই কৃত্রিম চৌবাচ্চায়। আমি যথারীতি জিনিসপত্র সামলাচ্ছি, কুট্টুস ভাবছে এরা ঠিক কি করতে চাইছে। সাঁতার পর্ব এবং লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকালে পৌঁছালাম সি বিচে। ঢেউয়ের গর্জন, বালির নরম স্পর্শ, বাতাসের ছোঁয়া, সবকিছু যেন একসঙ্গে বলতে চাইছে স্বাগতম প্রকৃতির এই সুরম্য ভূমি। ঢেউয়ের শব্দ প্রকৃতির এক ছন্দময় সঙ্গীত, মনে হচ্ছে সমুদ্র যেন আমাদের সঙ্গে কথা বলছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে। দিন শেষের আলো যা সমুদ্রের ওপর এক কাব্যের মতো লাল আর কমলা রং ছড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছিল আমাদের জীবনের গল্প যেন এই সমুদ্রের সঙ্গে একাত্ম হয়ে গেছে। কুট্টুসও যেন এর অংশ হয়ে গেছে। খুব আনন্দ পেয়েছে কুট্টুস। প্রকৃতির এই সৌন্দর্য কোনো গল্পের বই বা সিনেমাতে সম্পূর্ণভাবে ধরা যায় না। ঢেউগুলো যেন কোনো সুরের মতো সবসময় ওঠানামা করে এবং তাদের সাথে মিশে যায় প্রকৃতির অন্য সমস্ত শব্দ। সি বিচ থেকে আমরা প্রায় রাত 9টায় হোটেল রুমে ফিরলাম। আচ্ছা, হোটেলের কিছু ডিটেলস দিই। এই হোটেলটির নাম ডালটেন হোম। এদের সেকেন্ড প্রপার্টি সি বিচের 5 মিনিটের মধ্যে, পেট ফ্রেন্ডলি, এবং এই রুমের ট্যারিফ 3000 প্লাস ট্যাক্স। নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো রুম সার্ভিস। ফুড ইজ বিট কস্টলি বাট ইটস ওয়ার্থ পেইং। বেশ ভালো টেস্ট। যাই হোক, এত ঘোরার পরও আমাদের এক ফোঁটাও টায়ার্ডনেস ছিল না। চেঞ্জ করে আমরা রুমেই মুভি দেখতে দেখতে ডিনার করলাম। কাল সকালে আবার বিচে যাওয়ার প্ল্যান আছে। তারপর আমরা তাজপুরের উদ্দেশ্যে রওনা দেব, সেটা আমাদের সেকেন্ড ডে প্ল্যান। সকালে ঘুম ভাঙলো তনিমা আর ঋষভের ডাকাডাকিতে। যাই হোক, ঘুম চোখে কোনো রকমে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। ঢেউ সবসময় কিন্তু একরকম থাকে না, কখনো শান্ত, কখনো খুব পাওয়ারফুল। যখন ঢেউগুলো শান্ত থাকে তখন মনে হয় সমুদ্র যেন বিশ্রাম নিচ্ছে, আর যখন ঢেউগুলো শক্তিশালী হয় তখন মনে হয় যেন সমুদ্র বেশ আনন্দ করছে। এই ঢেউগুলো সবসময় একটা অন্যরকম অনুভূতি দেয়, যা মানুষকে মনোমুগ্ধ করে। এইবার হোটেলে ফেরার পালা। চেক আউট করে তাজপুরের জন্য বেরোতে হবে। নিউ দীঘা থেকে বালিশাই হয়ে তাজপুর 17 কিলোমিটার, মিনিট 40-এর মতো লাগে। ওখানকার রিসোর্টের ম্যানেজারকে ফোন করে বলে দিলাম আমরা দুপুরে পৌঁছাবো। যাওয়ার পথে মোহনাটাও একবার ঘুরে যাবো। বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। মোহনা হলো বঙ্গোপসাগরের কূলে অবস্থিত দীঘার শেষ প্রান্ত। দীঘা থেকে মোহনার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। যেসব পর্যটক সমুদ্র সৈকতের অচেনা আনন্দ উপভোগ করতে চান তাদের কাছে স্বর্গরাজ্য হলো মোহনা। এখানে আছে দূর দূরান্তের মৎস্যজীবীদের নৌকা বা ট্রলার নিয়ে আনাগোনা। এটা কি প্রথম থেকে বানাচ্ছো না রিপেয়ার করছো? বেলাভূমির আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে মৎস্য পিয়াসী পর্যটকদের, কারণ সমুদ্র থেকে ধরে আনা টাটকা তাজা ভাজা মাছ এখানে সহজলভ্য। পর্যটন কেন্দ্রের ভিড়ে হারিয়ে না গিয়ে কাছাকাছি, অথচ সাগরের নৈসর্গিক দৃশ্য খোলামেলা নির্জনে উপভোগ করার মতো আদর্শ জায়গা হলো মোহনা।
মোহনা ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। উদয়পুর হয়ে আমরা যাব মেরিন ড্রাইভ দিয়ে। রাস্তার বাপাশের গাছগুলি যেন আমাদের ছায়া দিয়ে বলছিল যে আরেকটু এগিয়ে চলো, মুগ্ধতার ঠিকানা তোমাদের অপেক্ষায় আছে। রাস্তার কোলাহল থেকে আবার প্রকৃতির দিকে এগিয়ে যাওয়ার আনন্দ হৃদয় জুড়ে যেন ছড়িয়ে পড়েছে। কুট্টুস রাস্তার প্রতিটি দৃশ্য দেখে এমন এক্সাইটেড হচ্ছিল, মনে হচ্ছিল যে সেই যাত্রার পরিচালক। কুট্টুস যেন নতুন দুনিয়ার সব রহস্য দেখতে একদমই প্রস্তুত। সমুদ্র সৈকতের ডেস্টিনেশন হলেই বাঙালি আগে দীঘাকেই বেছে নেয়। তারপর এখন একটু নিরিবিলি জায়গা খুঁজতে মন্দারমণিও রয়েছে তালিকায়। কিন্তু এই তাজপুর বাংলার অন্যান্য সমুদ্র সৈকতের চেয়ে একদমই আলাদা। এখানে নেই কোনো কোলাহল, নেই মন্দারমণির মতো কৃত্রিম সাজসজ্জা, রয়েছে শুধু নির্জনতা আর শান্ত বালিয়ারি। সমুদ্রপ্রেমী মানুষের জন্য তাজপুর আদর্শ জায়গা। তাজপুর সমুদ্র সৈকতে মানুষের ভিড় খুব একটা থাকে না। যারা ভিড় এড়িয়ে সমুদ্র সৈকত উপভোগ করতে চান তাদের আসতেই হবে তাজপুর সমুদ্র সৈকতে। পৌঁছালাম আমাদের বুক করা রিসোর্টে, লা ফ্রান্স রিসোর্ট। ফরাসি উচ্চারণ করলাম কারণ এটি সি বিচেরই একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। যাই হোক, এটি পেট ফ্রেন্ডলি, একেবারে নিরিবিলি গ্রাম্য পরিবেশের বাতাবরণ। আমরা যে কটেজটি বুক করেছিলাম সেটা চার্জ পড়েছে 2000 টাকা ইনক্লুডিং ট্যাক্স। চারিদিকে আমের বাগান, একটা ওয়াটার বডিও আছে, তাতে বোটিংও করা যায়। এটা ছাড়াও এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমরা এখানে ডাইনিং করিনি, কারণ আমাদের ইচ্ছা ছিল সমুদ্র পাড়ে ঢেউয়ের ওপর বসে খাওয়া দাওয়া করব। আমি এর আগে কখনো তাজপুরে থাকিনি, তবে দীঘা বা মন্দারমণি থেকে বাড়ি ফেরার পথে তাজপুরে লাঞ্চ করে বেরিয়েছি। এখানে শ্যাকগুলো বেশ আকর্ষণীয়, তবে এখন শ্যাকগুলো কাঠ দিয়ে দোতলা করা হয়েছে, কারণ জল মাঝে মাঝেই অনেকটা এগিয়ে আসে। চেক ইন করার পর আমরা একটু ফ্রেশ হয়ে রিসর্টটি পুরো ঘুরে দেখলাম। কুট্টুস তো আনন্দে আত্মহারা, আর ঋষভ ওর পিছনে দৌড়াদৌড়ি করছে। একটা ওভারঅল দারুণ এনভায়রনমেন্ট। আমরা একদম ফুল ভ্যাকেশন মোডে। শান্ত সমুদ্র সৈকতেই তাজপুর। একদিকে সমুদ্রের নীল জলরাশি আর অন্যদিকে ঝাউ ইউক্যালিপটাসের শব্দমালা, আর তার মাঝে শুকনো উতল হাওয়া। চারিদিকে সোনালি বালুকাময়। গোটা সমুদ্র সৈকত জুড়ে উঁচু উঁচু বালিয়ারি। মন্দারমণি ও শঙ্করপুরের মাঝে অবস্থিত এই নিরিবিলি সমুদ্র সৈকত শহরের কোলাহল আর এপ্রিলের গরম থেকে 2-3 দিনের ছুটি কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন এই তাজপুর। আমরা পছন্দসই একটা শ্যাক বেছে নিলাম। এখানে সাথে সাথে খাবার পাওয়া যায় না, আগে থেকে বলে রাখতে হবে। আমাদের লাঞ্চ রেডি হলো প্রায় ঘন্টাখানেক বাদে। রাত্রিরে যাতে এই সমস্যা না হয় আগে থেকেই অর্ডার দিয়ে রাখলাম। দিদি বললেন 7:30টার মধ্যে চলে আসতে। তারপর আবার রাত 10টার পর শ্যাক থেকে নামা যাবে, কারণ নিচে তখন জল এসে যাবে। ব্যাপারটা বেশ রোমাঞ্চকর লাগলো। দেখা যাক কেমন হয় রাতের এক্সপিরিয়েন্স।
সিনেম্যাটিক ভাষায় চিন্তা করলে সমুদ্র সৈকতের দৃশ্য যেন এক উন্মুক্ত ক্যানভাস। এখানে প্রতিটি মানুষ নিজ নিজ রঙে তাদের গল্প আঁকছে। কেউ সমুদ্রের ঢেউয়ে পা ভিজিয়ে হেঁটে চলেছে, এ যেন সময়ের প্রবাহে জীবনের কিছু স্রোত। অন্যদিকে ছোট ছোট বাচ্চারা তাদের সাময়িক খেলাঘর পেয়ে নিজেদের কল্পনার জগতে ভাসছে। কোনো এক কোণে প্রেমিক প্রেমিকারা হাত ধরাধরি করে সমুদ্রের এই রূপ উপভোগ করছে। তাদের চোখে যেন এক গভীর অপূর্ব স্বপ্ন। আমাদের মতো কিছু বয়স্ক দম্পতিরা নিজেদের ফেলে আসা স্মৃতির আঙিনায় হারিয়ে যাচ্ছে, আর একদল তরুণ বন্ধুরা তাদের হাস্য কৌতুকে সৈকত জুড়ে উৎসবের একখণ্ড মেঘ নিয়ে এসেছে। ঢেউয়ের গর্জন যেন প্রকৃতির গান হয়ে উঠেছে। সৈকতের বাতাসে বয়ে চলা অদ্ভুত একটা গন্ধ, বালির মৃদু ছোঁয়া আর মানুষের মুখের সুখী অভিব্যক্তি, সব মিলিয়ে একটা দারুণ মাধুর্যের চিত্র। দেখতে দেখতে কখন যে 4-5 ঘন্টা কেটে গেল বোঝাই গেল না। মনে হলো ঘড়ির কাঁটা কিছুক্ষণ বন্ধ থাকলে বেশ হতো। যাই হোক, এখন বাজে প্রায় রাত 1টা। রিসোর্টে ফিরতে হবে। আমাদের কটেজের সামনেটা বেশ উজ্জ্বল আলো দিয়ে সাজানো, ভালো লাগছে। তবে একটা কথা বলবো, কাজের চাপে আবদ্ধ থাকলেও এই রকম কিছু ঝটিকা সফর জীবনের শান্তি খুঁজে বের করার কিছু অতুল মুহূর্ত এনে দেয়। সুপ্রভাত বন্ধুরা, তৃতীয় দিন সকাল, কলকাতার সেই আমাদের স্বভাবসিদ্ধ জীবনে ফেরার পালা। ধন্যবাদ জানাই আপনাদের যারা এই ভিডিওটি দেখছেন। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য এক এপিসোডে।